হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবিআই ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের লেকচার 12। প্রত্যেক দিনের মতো হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসবে, সেগুলো নোট ডাউন করবে। ঠিক আছে, বেশি দেরি না করে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন, ঋগ্বেদে বর্ণিত বিখ্যাত 10,000 যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল সেটা তো জানবোই, তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। সবার আগে দেখে নেওয়া যাক যে কোন নদীর তীরে হয়েছিল। উত্তর হচ্ছে পুরুষনী নদীর তীরে এই 10,000 যুদ্ধ হয়েছিল। এইবার এই যে নদীর নাম, এগুলো হচ্ছে সব পুরাতন নাম, বৈদিক যুগের নাম। এখন বর্তমানে এই নদীগুলোর কি নাম সেগুলো পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। সবার প্রথমে আমরা পুরুষনী নদীর নামটা আর কি জেনে নিই। বর্তমান নাম হচ্ছে রাভি। রাভি। বিতস্তা কে বর্তমানে ঝিলাম বলা হয়, ঝিলাম। শতদ্রীকে বলা হয় সুতলেজ, সুতলেজ। আস্কিনী, আস্কিনীকে বলা হয় চেনাব। তো এই নদীগুলোর বর্তমান নাম ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, আর কোন মানে ফর এক্সাম্পল এটা তো বর্তমান নাম, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে ঝিলাম নদীর পুরাতন নাম কি? বিতস্তা। মুখস্থ রাখতে হবে এগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক চিহ্ন নিচের কোনটি ছিল? 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এটা তো মুখস্থ করতেই হবে। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক চিহ্ন ছিল সাপ, এটা মুখস্থ করতে হবে। এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রথম শেষ এই সমস্ত তীর্থঙ্করের প্রতীক চিহ্ন মুখস্থ করতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে। যেমন ষাট, এটা হচ্ছে প্রথম তীর্থঙ্করের প্রতীক চিহ্ন, প্রথম তীর্থঙ্কর, ফার্স্ট তীর্থঙ্করের প্রতীক চিহ্ন। ফার্স্ট তীর্থঙ্করের নামটাও আমরা জেনে নেব। ফার্স্ট তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভ দেব, ঋষভ দেব। সিংহ 24তম তীর্থঙ্করের প্রতীক চিহ্ন, অর্থাৎ বর্ধমান মহাবীরের, মহাবীর জৈনের প্রতীক চিহ্ন। তারপরে শঙ্খ, শঙ্খ হচ্ছে 22তম তীর্থঙ্কর অরিষ্ঠ নেভি, অরিষ্ঠ নেভির প্রতীক চিহ্ন হচ্ছে শঙ্খ। তো কার প্রতীক চিহ্ন কোনটা, এগুলো ঠোঁটস্থ রাখবে, পরীক্ষায় কোশ্চেন করে এখান থেকে ডাইরেক্ট। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতের বিখ্যাত কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? কুষাণ সম্রাট, কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে আমরা এর আগে পড়েছি যে ফোর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? কাশ্মীরে, কাশ্মীরে। ঠিক আছে, আচ্ছা এর পাশাপাশি আমরা জেনে নেবো যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল, বা দ্বিতীয় তৃতীয়, এগুলো আমরা জেনে নেবো যে কোথায় হয়েছিল বা কোন সময়ে হয়েছিল। আচ্ছা প্রথম বৌদ্ধ সঙ্গীতি, তোমরা এর আগেও বিষয়টা আর কি বলা হয়েছে। সালগুলো প্রথমে আমরা দেখে নিই। সালগুলো হচ্ছে, প্রথমটা হয়েছিল 483 অথবা 480ও ধরা হয়, দুটোই মাথায় রাখতে হবে। আর এগুলো কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট এরা। তারপরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে 383 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। তারপরে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা চতুর্থটা এখানে লিখে দিই নিচে পরপর। 72 এডি, এই একমাত্র বৌদ্ধ সঙ্গীতি যেটা কিন্তু এডি অর্থাৎ খ্রিস্টাব্দে হচ্ছে। এডি এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্নো ডমিনি। ঠিক আছে, এইবার আমরা জেনে নেবো, আমরা তো এটা দেখলাম যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার সময় হচ্ছে? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সময়। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার সময় হচ্ছে? অজাতশত্রুর সময়, অজাতশত্রুর সময়, হর্যঙ্ক বংশের রাজা। তারপরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কালাশোকের সময়, কালাশোকের সময়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের সময় হচ্ছে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের সময় হচ্ছে। আর চতুর্থ কনিষ্কের সময় হচ্ছে, কনিষ্কের সময় হচ্ছে। তো এই নামগুলো তো মুখস্থ রাখতে হবে, আর কোন বৌদ্ধ সঙ্গীতি কত খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টাব্দ হচ্ছে এগুলো ঠোঁটস্থ রাখতে হবে। নেক্সট, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে চলা ঐতিহাসিক ত্রিশক্তি সংগ্রাম উত্তর ভারতের কোন শহরের অধিকার নিয়ে হয়েছিল? উত্তর হচ্ছে কনৌজ বা কন্নৌজ। আচ্ছা এই কন্নৌজের অবস্থানটা হচ্ছে এই জায়গাটায়। এই কন্নৌজকে নিয়ে শুরু হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম, বা ইংরেজিতে বলা হচ্ছে ট্রাইপার্টাইট স্ট্রাগল, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে। ঠিক আছে, তো কিন্তু কোশ্চেন হচ্ছে কেন কন্নৌজকে নিয়েই শুরু হলো এই ট্রাইপার্টাইট স্ট্রাগল? তার কারণ এই কন্নৌজের উপর দিয়ে গিয়েছিল সিল্ক রুট, সিল্ক রুট ভীষণ প্রাচীন। এই সিল্ক রুটের উপর দিয়ে চলতো ব্যবসা বাণিজ্য, শুধু সিল্ক না, আসলে সিল্ক বেশি পরিমাণে ব্যবসা বাণিজ্য আর কি হতো এই রুটের উপর দিয়ে, বা একদম প্রাচীন সময়ে সিল্ক যেত, পরবর্তীকালে অন্যান্য জিনিসপত্র যাওয়া শুরু করে, যেমন সুতি বস্ত্র, ভারতের মানুষের হাতের তৈরি অনেক জিনিসপত্র, ভারতের মশলা। তো নাম সিল্ক রুট পড়ে গেছিল সিল্কের কারণে। তো এই সিল্ক রুট দিয়ে হতো ব্যবসা বাণিজ্য, আর সেই কারণে প্রচুর রাজস্ব আদায় করা, সম্ভবত ট্যাক্স কালেকশন হতো এই সিল্ক রুটের উপর দিয়ে যাওয়া ব্যবসায়ীদের কাছ থেকে। তো কন্নৌজের উপর দিয়ে যেত, সেই জন্য কন্নৌজ সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। আর এই কন্নৌজকে দখল করা নিয়েই আর কি সংগ্রাম শুরু হয়েছিল। এই দিকে রয়েছে গুর্জর প্রতিহার,
পশ্চিম দিকটায় দক্ষিণে রাষ্ট্রকূট, পূর্ব দিকে পাল বংশ। তো এদের মধ্যে সংগ্রাম শুরু হচ্ছে কনৌজকে কেন্দ্র করে। এর পাশাপাশি আমরা অন্য তথ্যগুলো একটু জানবো। পাটলিপুত্র এটা হচ্ছে মহাজনপদের দ্বিতীয় রাজধানী। কোন মহাজনপদের? মগধের দ্বিতীয় রাজধানী হচ্ছে পাটলিপুত্র, মগধের দ্বিতীয় রাজধানী। মগধের প্রথম রাজধানী কি ছিল? রাজগৃহ, রাজগৃহ। মগধ মহাজনপদের কথা আমি বলছি, ঠিক আছে। তারপরে দিল্লি, দিল্লিতে কোন মহাজনপদ ছিল? কুরু, কুরু, ঠিক আছে। আচ্ছা, কুরুর রাজধানীর নাম ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ। উজ্জয়িনী অবন্তীর উত্তর দিকের রাজধানী ছিল, অবন্তীর উত্তর দিকের রাজধানী ছিল উজ্জয়িনী, অবন্তীর উত্তর দিকের রাজধানী। আচ্ছা, অবন্তীর দক্ষিণ দিকের রাজধানীটাও লিখে নাও, মাহিষ্মতি, 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 ঠিক আছে। তো এই তথ্যগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, দিল্লির সুলতানি আমলে ইকতা প্রথা এবং রূপার মুদ্রার টাকা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। এইবার এখানে একটা জিনিস লেখা রয়েছে যে রূপোর মুদ্রা তৈরি করেছিল, তার নাম দিয়েছিল টঙ্কা, ঠিক আছে, টঙ্কা। এর পাশাপাশি আরেকটা মুদ্রাও চালু করা হয়েছিল সেই সময় ইলতুৎমিশ দ্বারাই, তার নাম হচ্ছে জিতল, জিতল। এটা কিন্তু তৈরি ছিল তামা দিয়ে, এটা একটু মনে রাখতে হবে, অনেক সময় গুলিয়ে যায়। টাকা মনে হয় যেন তামা, কিন্তু না, জিতল তৈরি করা হয়েছিল তামা দিয়ে, আর টঙ্কা, টঙ্কা তৈরি করা হয়েছিল রূপো দিয়ে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটু ভুলিয়ে যায়, একটু মনে রাখতে হবে। আর তার পাশাপাশি ইকতা প্রথা চালু করেছিল ইলতুৎমিশ, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক, ইনি দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে এনাকে, কিন্তু এনাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে না, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে ইলতুৎমিশকে, এনাকে প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, প্রতিষ্ঠাতা। তার কারণ দাস ছিল, মোহাম্মদ ঘুরির দাস ছিল। তারপরে গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন এই দাস বংশেরই একটা শাসক, একটা সুলতান। এই গিয়াসউদ্দিন বলবন কিছু কিছু প্রথা চালু করেছিল, যেমন সিজদা ও পাইবস চালু করেছিল, সিজদা ও পাইবস চালু করেছিল, পাইবস। তারপরে পার্সিদের নববর্ষ চালু করেছিল, ঠিক আছে, নওরোজ উৎসব বলা হচ্ছে, নওরোজ, এটা পার্সিদের নিউ ইয়ার। নিউ ইয়ার, ঠিক আছে। আলাউদ্দিন খিলজি বিখ্যাত কি? বাজার দর নিয়ন্ত্রণের জন্য, বাজার দর নিয়ন্ত্রণের জন্য, নিয়ন্ত্রণের জন্য, নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত। 3টি বাজার নির্মাণ করেছিল, আগেও বলা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, 1556 সালের 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সেনাপতি বৈরাম খাঁ কাকে পরাজিত করেছিলেন? মুঘল সেনাপতি পরাজিত করেছিল হিমু বা হেমচন্দ্র, সেনাপতি ছিল হিমু, ঠিক আছে, হিন্দু সেনাপতি ছিল। আচ্ছা, এইবার কোশ্চেন হচ্ছে যে এই বৈরাম খাঁ এ তো পরাজিত করেছিল, কিন্তু বৈরাম খাঁ কিন্তু কোনো সুলতান বা সম্রাট ছিল না, আকবরের হয়ে লড়াই করেছিল বা নেতৃত্ব দিয়েছিল মুঘল সেনাবাহিনীকে বৈরাম খাঁ। আকবরের এক প্রকার অভিভাবক ছিল বা শিক্ষা গুরু ছিল বৈরাম খাঁ, ঠিক আছে। এবার এই যুদ্ধ হচ্ছে 1556 সালে, সিমিলার টাইপের সাউন্ড করে, সেটা হচ্ছে 1576 আরেকটা যুদ্ধ হচ্ছে, আকবরের হয়ে যুদ্ধ করছে এই সময় মান সিং, কিন্তু সেই সময় যুদ্ধ হচ্ছে কিন্তু এই রানা প্রতাপ সিংহের সাথে, রানা প্রতাপ সিংহের সাথে। এবার এই যুদ্ধটার নাম হচ্ছে হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ। একটু আগে কি বললাম, মুঘল বাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিল? মান সিং, মান সিং, আর এদিকে রানা প্রতাপ সিংহ। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেব ইব্রাহিম লোদি কে ছিল? ইব্রাহিম লোদি কে হারিয়েই তো বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1526 সালে। কোন যুদ্ধে? ব্যাটল অফ পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথ ইব্রাহিম লোদিকে পরাজিত করছে। তারপরে শের শাহ সুরি, শের শাহ সুরি সুর সাম্রাজ্য স্থাপন করছে, কাকে হারিয়ে? হুমায়ুনকে হারিয়ে। হুমায়ুনকে পরাজিত করছে, হুমায়ুনকে পরাজিত করছে দুটো যুদ্ধে, প্রথমে 1539-এ চৌসার যুদ্ধে, চৌসার যুদ্ধতে, তারপরে 1540-এ কন্নৌজ বা বিলগ্রামের যুদ্ধে, বিলগ্রামের যুদ্ধ, ঠিক আছে, বিলগ্রামের যুদ্ধতে হারাচ্ছে পার্মানেন্টলি হুমায়ুনকে। হুমায়ুন দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, প্রথমে সিন্ধ হয়ে, তারপরে চলে যাচ্ছে পারস্যে, তারপরে পারস্য থেকে আবার ফিরে এসে আবার এক প্রকার মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বার তিনি প্রতিষ্ঠা করছেন। 1555 থেকে থাকছেন 1556 পর্যন্ত। 56-তে তিনি মারা যান, লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন। তারপরে সিংহাসনে বসছে আকবর। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসছে? 13 বছর বয়সে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আনন্দমঠ রচিত হয়েছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমির উপরে। এইবার কোশ্চেন হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কেন হয়েছিল? তোমরা কমেন্টে জানাবে। 1764 সালে একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের কারণে 1765 সালে মানে 1764 ওই যুদ্ধতে হেরে যাওয়ার পরে আমাদের দেশীয় শক্তি হেরে যাচ্ছে, ইংরেজরা জিতে যাচ্ছে এবং ইংরেজরা সেই সময় দেওয়ানি লাভ করছে, অর্থাৎ রাজস্ব আদায় করার অধিকার বঙ্গ অঞ্চলে, ঠিক আছে, বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায় করার অধিকার পাচ্ছে। তারপরে এই ইংরেজরা এত পরিমাণে রাজস্ব আদায় করেছিল যে সাধারণ মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছিল। আর সেই সময় এই রকম সন্ন্যাসী বা ফকির এরা ভব ঘুরেছিল, এরা নানান জায়গায় ঘুরে বেড়াতো, বিভিন্ন আর কি কালচারাল অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করতো। এদের নিজস্ব কোনো স্থায়ী বাসস্থান ছিল না, বা থাকলেও খুবই সামান্য, বছরের একটা সময় ওরা চাষাবাদ করতো, ঠিক আছে। আর এদের কোনো জমায়েত করা কোনো সম্পত্তি ছিল না, তবুও এদের উপরে ট্যাক্স চাপানো হয়েছিল। এরা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো যেখানে জমায়েত হতো এরা সেই অঞ্চলের বা ধর্মীয় অনুষ্ঠানের উপরেও রাজস্ব চাপানো হতো ইংরেজদের দ্বারা। তখন এরা অস্ত্র তুলে নেয় এবং এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কিন্তু অনেক বছর চলেছিল, নির্দিষ্ট কোনো একটা বছর বলা যায় না যে এই বছরটাই চলেছিল। সালটা একটু ভালো করে মনে রাখবে, 1763 থেকে একদম 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল বলে মনে করা হয়, ঠিক আছে, লং টাইম। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেবো সাঁওতাল বিদ্রোহ। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে 1765 আগে 1764-তে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহের সময়কালটা আমরা জেনে নেবো। 1855 থেকে 1856 সাল ধরা হয়, ঠিক আছে। 1855 থেকে 56, দুটো সালই মনে রাখতে হবে, যে কোনো একটা মনে রাখলে হবে না, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহের নেতা অবশ্যই তোমরা জানো যে সিধু মুর্মু, কানু মুর্মু। কোল বিদ্রোহের সময়কালটা লিখে নেবে 1831 থেকে 32, দুটো সালই মনে রাখতে হবে। কোল বিদ্রোহের নেতাদের নাম বুদ্ধ ভগত, জোয়া ভগত, বুদ্ধ ভগত আর জোয়া ভগত, বুদ্ধ ভগত আর জোয়া ভগত নামগুলো লিখে নেবে। নীল বিদ্রোহ কত সালে হচ্ছে? 1859। নীল বিদ্রোহের নেতা, তারা কি বলো নীল বিদ্রোহ কোথায় হয়েছে? নীল বিদ্রোহ ইন্টারেস্টিংলি নদিয়াতে হয়েছে, কিন্তু নদিয়ার কৃষ্ণনগরে। আচ্ছা, নীল বিদ্রোহের পাশাপাশি আমরা জেনে নেব যে নীল বিদ্রোহের নেতাদের নাম দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। হাতের লেখা একটু অন্যরকম, তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। নেক্সট, 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট কতজন প্রতিনিধি অংশ নিয়েছিলেন? ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। উত্তর হচ্ছে 72 জন। প্রথম অধিবেশনে 72 জন ডেলিগেটস নিয়ে বা সদস্য নিয়ে কিন্তু এই অধিবেশন বসেছিল। কোথায়? লিখে নেবে তোমরা, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, রাইট। আচ্ছা, এর পাশাপাশি আমরা অন্যান্য তথ্যগুলো আর কি জেনে নেবো। আচ্ছা, 100 জন, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট একটা নাম্বার না, কোথাও পাওয়া যাচ্ছে না সেরকম, তবে 434 জন বা 436 জন এই নাম্বারটা পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে দ্বিতীয় অধিবেশন 1886-এ। এই অধিবেশনে দেখা যাচ্ছে যে 434 জন বা মতান্তরে 436 জন উপস্থিত ছিলেন। কোনো কোনো জায়গায় 434 জন পেতে পারো, কোনো কোনো জায়গায় 436 জন পেতে পারো। দুটোই মনে রাখতে হবে। পরীক্ষায় 4টে অপশনের মধ্যে দুটো সেম অপশন কিন্তু দেবে না, মানে 434 দেবে না বা 434 একসাথে দেবে না, কনফিউশন করাবে না, ঠিক আছে। তো তোমরা দুটোই মনে রাখবে, 434 জন কিংবা 436 জন উপস্থিত হয়েছিল এই 1886 অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে। এইবার আরেকটা প্রশ্ন আসে যে দ্বিতীয় অধিবেশনের নেতৃত্ব বা সভাপতিত্ব কে করেন? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। তোমরা মনে রাখবে, দাদাভাই নওরোজি। কোথায় হয়েছিল এটা? ক্যালকাটাতে হয়েছিল। আচ্ছা, একজন, আচ্ছা এটা সম্পর্কিত একটা তথ্য বলে দিই যে প্রথম মহিলা যিনি বক্তৃতা দিচ্ছেন এই আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাতে 1890 সালে। কে? কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো লিখে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষাতে কোশ্চেন হওয়ার মতো কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো। নেক্সট, 1905 সালের 16 অক্টোবর কুখ্যাত বঙ্গভঙ্গ কোন সাম্রাজ্যবাদী ব্রিটিশ ভাইসরয়ের আমলে কার্যকর হয়েছিল? কোন মানে বড়লাটের সময়ে কার্যকর হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে ভুলিয়ে ফেলে, অনেকে কার্যকর আর রদের সময়ের মধ্যে ভুলিয়ে ফেলে, ঠিক আছে। তো 16 অক্টোবর কার্যকর হচ্ছে, সেই সময় ছিল লর্ড কার্জন। লর্ড লাগানো তো উচিত না, তো কার্জন এর সময়ে কিন্তু বঙ্গভঙ্গ করে দেওয়া হচ্ছে, রদ কিন্তু নয়। রদের বিষয়টা একটু পরে আসছে। আমরা কার্জনের সময়কালটা একটু জানাবো। 1899 থেকে 1905, সবই খ্রিস্টাব্দ। 1899 থেকে 1905 সাল হচ্ছে লর্ড কার্জনের সময়কাল। লর্ড রিপন খুব ভালো ভাইসরয় ছিলেন ভারতবর্ষের ইতিহাসে। তিনি বা তার সময়কাল হচ্ছে 1880 থেকে 1884। এনার সময়ে একটা বিল আসছে, বলা হচ্ছে ইলবার্ট বিল।
ইলবার্ট বিল, এই বিলের এগেনস্টে ইউরোপিয়ানরা বিদ্রোহ করেছিল। এর পিছনে কারণ আমি একটা ক্লাসে বলেছি, আবার পরে একদিন আলোচনা হবে। এটা 1883-তে আসছে। এর আগে 1882-তে সেই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সংবাদপত্র আইন তিনি আর কি তুলে নেন, যেটা চালু করেছিল এর আগের বড় লাট, তার নাম হচ্ছে লর্ড লিটন, LITON, লিটন। ঠিক আছে, তো লর্ড লিটন চালু করেছিল সংবাদপত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেটা তুলে নেওয়া হচ্ছে লর্ড রিপনের দ্বারা। ঠিক আছে, লর্ড হার্ডিংসে। এনার সময়কালটা লিখে নাও তোমরা, 1910 থেকে 1916। আর এনার সময়ে রাজধানী স্থানান্তরিত হচ্ছে কোথায়? দিল্লিতে। ক্যালকাটা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। সালটা বলে দিচ্ছি, লিখে দিই। ক্যালকাটা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল 1911-তে, আলটিমেটলি ট্রান্সফার করা হয় 1912-তে। দুটো সালই মনে রাখতে হবে। লর্ড ডালহৌসির সময়কাল একটু মনে রাখতে হবে, 1848 থেকে 1856। এনার সময় কিছু ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। প্রথমত ইনি শর্ত বিলোপ নীতি নিয়ে আসে, এর আগে আমরা জেনেছি, ডক্ট্রিন অফ ল্যাপস বলা হচ্ছে ওটাকে। এর পাশাপাশি জেনে নাও 1851-তে এনার সময়ে চালু হচ্ছে টেলিগ্রাফ। তার পাশাপাশি 1853-তে রেলপথ চালু হচ্ছে। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর লর্ড ডালহৌসি যে শর্ত বিলোপ নীতির মাধ্যমে, অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কোন কোন দেশীয় রাজ্যকে গ্রাস করে নিয়েছিল সেগুলোর একটা লিস্ট আমি লিখে দিয়েছিলাম এবং মুখস্থ করার সিকোয়েন্স আমি বলে দিয়েছিলাম। আশা করি তোমরা ওগুলো নোট ডাউন করেছো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী কতজন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেন? ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে 78। 78 জন অনুগামী নিয়ে তিনি ডান্ডির উদ্দেশ্যে অভিযান করা শুরু করেছিলেন, অর্থাৎ ডান্ডি মার্চ শুরু করেছিলেন 12ই মার্চে। কোশ্চেন হচ্ছে যে ডান্ডিতে পৌঁছান কত তারিখে? 6 এপ্রিল। 6ই এপ্রিলে তিনি পৌঁছাচ্ছেন এবং সেখানে গিয়ে সমুদ্র থেকে লবণ তুলে নিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করছেন। ওই জন্য এটাকে বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন, বা আইন অমান্য আন্দোলনটা লবণ আইন ভঙ্গ করার মাধ্যমেই কিন্তু শুরু করা হয়েছিল। ঠিক আছে, এর আগে বললাম 436 আমরা পাচ্ছি দ্বিতীয় কংগ্রেসের যে অধিবেশন, সেই দ্বিতীয় অধিবেশনে 434 বা 436 জন আর কি ডেলিগেটস উপস্থিত ছিলেন বলে আর কি ইতিহাসে পাওয়া যাচ্ছে বিষয়টা। আচ্ছা, এর পাশাপাশি 72 জনের বিষয়টা বললাম, যেটা হচ্ছে প্রথম অধিবেশনে, ফার্স্ট মিটিংয়ে, আইএনসির ফার্স্ট মিটিংয়ে এটা ছিল ডেলিগেটসের নাম্বার। এটা হচ্ছে সেকেন্ড মিটিংয়ের নাম্বার। আচ্ছা, এর আগে তো বললাম যে দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। হয়েছিল কোথায়? কলকাতাতে। প্রথম অধিবেশনটা হয়েছিল কিন্তু, আচ্ছা এটা গেল দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে হয়েছিল। সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এগুলো নোট ডাউন করে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। আচ্ছা, নেক্সট। এবার তোমাদের জন্য থাকছে কিছু কোশ্চেন, অবশ্যই কমেন্টে তোমরা উত্তর জানাবে। যদি অ্যান্সার পারো তাহলে তো খুব ভালো, প্রিপারেশন তোমাদের ভালো আছে মনে করবে। প্রথম কোশ্চেন, 1793 সালে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? খুব সুন্দর কোশ্চেন এবং সহজ কোশ্চেন। তারপরে 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি হয়ে সুভাষচন্দ্র বসু কার নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু? তোমরা অনেকে হয়তো জানোই না বিষয়টা, কিন্তু এইরকম একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি ভারতের স্বাধীনতার আগে গঠন করা হয়েছিল সুভাষচন্দ্র বসু দ্বারা, এবং সেই কমিটির সভাপতি বা লিডার কাকে বানানো হয়েছিল সেটাই হচ্ছে কোশ্চেন। কার নেতৃত্বে আর কি এই কমিটিটা বানানো হয়েছিল? ঠিক আছে, তো তোমরা কমেন্টে উত্তরগুলো জানাবে। আশা করি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে শুনেছো এবং তথ্যগুলো নোট ডাউন তোমরা করে নিয়েছো। এইরকমই ইনফরমেটিভ ক্লাস কিন্তু আরো আসতে থাকবে। তার জন্য তোমরা এসবি ইনস্টিটিউটের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।